আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, কারণ আমরা জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমি নাইম বলছি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। অনেকদিন ধরে একটি ঘটনা আমি শেয়ার করব বলে ভাবছি, কিন্তু কখনো উদ্যোগ নিয়ে শেয়ার করা হয়ে ওঠেনি। আমি যে ঘটনাটি শেয়ার করতে চাচ্ছি এটি আমি শুনেছিলাম আমার দাদুর মুখ থেকে। ঘটনাটির স্থান হলো যশোর জেলার শার্শা থানার কোনো একটি গ্রামে, এবং ঘটনাটির সময়কাল আমার ধারণা 1990 থেকে 92 সালের মধ্যে। কারণ ঘটনাটি যাদের সাথে ঘটেছিল, অর্থাৎ আমার দাদু এবং আমার এক প্রতিবেশী কাকার সাথে। তো ঘটনার সময়কালে আমার সেই প্রতিবেশী কাকার বয়স ছিল 6 থেকে 7 বছর, মানে তিনি তখন বেশ ছোট ছিলেন। মূল ঘটনায় প্রবেশ করার আগে আমি কিছু প্রাসঙ্গিক বিষয় বলতে চাচ্ছি। যেমন, আমাদের গ্রামের বাড়ির একটু পাশে আমাদের খামার আছে। ওই খামারের পাশে আবার দুটো বড় বড় পুকুর আছে। তার মধ্যে একটি পুকুরের পাড়ে বিশাল লম্বা বড় একটি তাল গাছ আছে। লোকমুখে যতটুকু শুনেছি ওই তাল গাছটির বয়স আনুমানিক 100 বছরের বেশি। সেই তাল গাছটা বর্তমানে এখনও ওই স্থানে আছে। এবং আমাদের ওই খামারের অন্য এক প্রান্তে শুধুমাত্র একটি বাড়ি আছে আমাদের এক প্রতিবেশীর। ঘটনার সময়কালে আমাদের মাঠে যে সকল ফসল হতো, ফসল পাকার সিজনে ওই সকল ফসল কেটে নিয়ে এসে আমাদের ওই খামারে একসাথে স্তূপ করে রাখা হতো। পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়াকরণ শেষে, যেমন মাড়াই করে বাছাই করে ফসলগুলো আমাদের গোলায় রাখা হতো অথবা বাজারে বিক্রি করে দেওয়া হতো। তো একসাথে অনেকগুলো ফসল খামারে রাখার ফলে মাঝে মাঝে দেখা যেত রাতের বেলা সেখান থেকে কিছু ফসল চুরি হয়ে যেত। তো পরবর্তী দিনে আমার বাবা, চাচা অথবা আমার দাদু লক্ষ্য করতো যে কিছু ফসল সেখান থেকে চুরি গেছে, কারণ ফসলগুলো একসাথে অনেকগুলো ফসল প্রক্রিয়াকরণ করে বাছাই করতে, মাড়াই করতে 3-4 দিন সময় লাগতো। তো আমার দাদু সিদ্ধান্ত নেয় পরবর্তী সিজন থেকে যখন ফসলগুলো আবার খামারে রাখা হবে, সে খামারে রাতের বেলা থেকে ফসলগুলো পাহারা দেবে। ফসলগুলো পাহারা দেওয়ার জন্য সে একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করে। সে বিশেষ পদ্ধতিটা হলো, গ্রামে যে গরুর গাড়ি থাকে আপনারা দেখেছেন, গরুর গাড়িগুলো যখন খালি থাকে তখন গরুর গাড়ির সামনের অংশ, অর্থাৎ যেখানে গরু বাঁধা থাকে সেই অংশটা মাটির সাথে লেগে থাকে এবং গরুর গাড়ির পিছনের অংশটা উঁচু হয়ে থাকে। তো গরুর গাড়ির পিছনের অংশটা যখন উঁচু হয়ে থাকে, মাটি থেকে সেই অংশটার একটা ফাঁকা জায়গা তৈরি হয়। তো আমার দাদু পরবর্তী সিজনে সে ওই ফাঁকা জায়গাটার চারপাশ দিয়ে গরুর খড়গুলো এমনভাবে সারিবদ্ধ করে রাখে যেন একটা দেওয়ালের মতো, চারপাশ দিয়ে দেওয়ালের মতো করে তৈরি করে, এবং মাটিতে গরুর খড়গুলো বিছিয়ে দেয়। তার উপরে পলিথিন এবং কাগজ ইত্যাদি দিয়ে সে ভিতরে সুন্দর একটা থাকার ব্যবস্থা করে। পরে সন্ধ্যাবেলা সে বাড়ি থেকে বিছানা চাদর, বালিশ, কাঁথা ইত্যাদি নিয়ে গিয়ে সুন্দরভাবে সাজিয়ে ওই গরুর গাড়ির নিচে সে রাতের বেলা ওখানে ঘুমায়। এভাবে সে পরপর 2 দিন খামারে গরুর গাড়ির নিচে শুয়ে থেকে ফসলগুলো পাহারা দিল। 2 দিন পরে আমার গ্রামের যে প্রতিবেশী কাকা ছিল, সে যখন খেয়াল করে যে আমার দাদু রাতের বেলা গরুর গাড়ির নিচে ঘুমায়, তার এই বিষয়টা খুবই ইন্টারেস্টিং লাগে। তখন সে আমার দাদুকে বলে যে, বড় চাচা, আমি আপনার সাথে রাতে গরুর গাড়ির নিচে ঘুমাবো। মানে সে তখন ছোট ছিল, তার এই বিষয়টা দেখে খুবই মজার মনে হয়েছে। তো এই কথা বলার পর আমার দাদু তাকে নিষেধ করে দেয়, কারণ সে তখন ছোট ছিল, 6 থেকে 7 বছর বয়স। আমার দাদু বলে যে, তুই রাতের বেলা এরকম ভাবে আমার সাথে থাকবি, তোর ভয় করবে, কারণ এখানে খামার, চারিপাশে ফাঁকা জায়গা, একটা মাত্র বাড়ি আছে। কিন্তু আমার সেই প্রতিবেশী কাকা তবুও জেদ করে যে, বড় চাচা, আমি আপনার সাথে থাকবো রাতে ওখানে। তো তার জেদ দেখে আমার দাদু পরবর্তীতে রাজি হয়ে যায়। তখন দাদু তাকে বলে যে, তুই আজকে সন্ধ্যাবেলা তোর মাকে বলে একটা কাঁথা আর বালিশ নিয়ে আমার কাছে চলে আসিস। তো সন্ধ্যাবেলা আমার সেই প্রতিবেশী কাকা তার বাড়িতে মাকে বলে একটা কাঁথা আর বালিশ নিয়ে দাদুর কাছে চলে আসলো। এরপর দাদু আমাদের খামারের সেই গরুর গাড়ির নিচে গিয়ে সেখানে কোনো রকমে একটু চাপাচাপি করে 2টো বালিশ রেখে দুজনের শোয়ার মতো একটু জায়গা করলো। তো আস্তে আস্তে রাত যখন বাড়লো, তারা একসাথে ঘুমিয়ে পড়ল। এরপরে মাঝরাত্রে তখন
রাত কয়টা বাজে তারা ঠিক জানে না। হঠাৎ আমার সেই প্রতিবেশী কাকার রাতে ঘুম ভেঙে যায়, তার খুব পানির তৃষ্ণা পায়। তখন আমার দাদুকে সে ডেকে তোলে যে, বড় চাচা, আমার খুব পানি পিপাসা পেয়েছে, আমি পানি খাবো। দাদু সেদিন পানি নিয়ে যেতে ভুলে গিয়েছিল, দাদুর কাছে পানি ছিল না পাশে জগে। তো আমার দাদু তখন বলে, ঠিক আছে, তোর যেহেতু পানি পিপাসা পেয়েছে, আমাদের খামারের অন্য এক প্রান্তে যে প্রতিবেশীর বাড়ি ছিল, বললো যে তুই ওই বাড়িতে যা, ওদের বাড়িতে গিয়ে ওদের কল থেকে পানি খেয়ে চলে আয়, আমি এখানে আছি। তখন সে পানি খাওয়ার জন্য উঠল এবং বের হওয়ার সময় আমার দাদু একটা চাদর দিয়ে পর্দার মতো ব্যবস্থা করেছিল। সেই চাদরটা সরিয়ে যখন সে বাহিরে তাকালো, তখনই সে দেখতে পেল যে চারিদিকে প্রচণ্ড জোরে ঝড় বইছে এবং আশেপাশে যে গাছপালা ছিল, তাল গাছ ছিল, এছাড়া বাঁশঝাড় ছিল, সবগুলো ডালপালা বাঁশগুলো জোরে জোরে ওঠানামা করতেছে। অর্থাৎ কালবৈশাখী হলে যেরকম একটা পরিবেশ সৃষ্টি হয়, চারিদিকে গাছপালাগুলো এলোমেলোভাবে নড়াচড়া করতে থাকে। এছাড়া সে পাশের পুকুরের দিকে তাকিয়ে দেখলো যে পুকুরের পানিগুলা অনেক জোরে জোরে ঢেউ খেলতেছে, এপাশ থেকে ওপাশে জোরে জোরে বাড়ি খাচ্ছে। কিন্তু এসব কিছু হচ্ছে, কোনো শব্দ হচ্ছে না। এত জোরে ঝড় বয়ে যাচ্ছে, এত কিছু হচ্ছে, কিন্তু কোনো শব্দ সে পাচ্ছে না এবং তার গায়েও কোনো ঝড় লাগতেছে না। অর্থাৎ সে যে গরুর গাড়ির মধ্যে ছিল সেখানে কোনো বাতাসের স্পর্শ লাগছে না এবং কোনো শব্দ সে পাচ্ছে না, কিন্তু সামনে দেখছে প্রচণ্ড জোরে ঝড় বইতেছে। তখন সে ভাবলো হয়তো আবহাওয়া খারাপ আছে, যার জন্য ঝড় উঠেছে। তখন সে চিন্তা করলো পাশের প্রতিবেশীর বাড়িতে গিয়ে দ্রুত পানি খেয়ে চলে আসবে আবার। এই কথা চিন্তা করে যখনই সে বাহিরে একটা পা দিল, ওই মুহূর্তে সে দেখল পশ্চিম পাশে আমাদের যেদিকে বাঁশঝাড়গুলো ছিল, সেই বাঁশঝাড়ের ওই দিক থেকে চোখের পলকে কয়েকটা আগুনের গোলা পশ্চিম দিকে তালগাছের মধ্যে চলে আসলো। এত দ্রুত বিষয়টা হয়েছে যেন বিদ্যুৎ চমকালে যেরকম হয়, চোখের পলকে এক নিমিষেই আলোটা চলে যায়, ঠিক তেমনই সে দেখলো যে বাঁশঝাড়ের ওই দিক থেকে কোত্থেকে জানি কয়েকটা আগুনের গোলা সে পশ্চিম দিকে আমাদের ওই তাল গাছে যেতে দেখেছে। এবং বিষয়টা এত দ্রুত হয়েছে, সেখানে কয়টা আগুনের গোলা কিংবা আসলে সেটা আগুন ছিল না অন্য কিছু ছিল, সে সেটা বুঝতে পারে নাই। এইটা দেখার পরে সাথে সাথে সে হাওমাও করে কেঁদে ওঠে এবং প্রচণ্ড ভয় পেয়ে যায়। তখন এই আওয়াজ শুনে আমার দাদু দ্রুত উঠে এসে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, কি হয়েছে, তুই ভয় পেয়েছিস কেন? তো সে তখন এই বিষয়টা বলল যে আমি বাহিরে এরকম দেখেছি। তো দাদু বাহিরের সাথে সাথে তাকিয়ে দেখলো যে বাহিরে কোনো ঝড় নেই, আশেপাশের গাছপালা পানি সবই ঠিক আছে, কোনো কিছুই বোঝা যাচ্ছে না যে ঝড়ের একটা পরিবেশ ছিল। এবং দাদু এটাও খেয়াল করলো যে তাল গাছে কোনো কিছু আছে কিনা, কি হয়েছে ওখানে, কিন্তু কোনো কিছুই সে দেখে নাই। তো আমাদের সেই প্রতিবেশী কাকাটা বলল যে সে নিজের চোখে দেখেছে যে কয়েকটা আগুনের গোলার মতো কিছু একটা পশ্চিম দিকের ওই বাঁশঝাড়ের পিছনের দিক থেকে খুব দ্রুত বেগে চোখের পলকে তালগাছে এসেছে। আসার পরে কি হয়েছে সে আর জানে না। তখন আমার সেই প্রতিবেশী কাকা ভয়ে কাঁপছিল এবং ওর গা দিয়ে ঘাম ঝরছিল। দাদু বুঝতে পারলো সে আসলে অনেক বেশি ভয় পেয়েছে। দাদু তখন আয়াতুল কুরসি এবং অন্যান্য সূরা কিরাত পড়ে তার গাটা ঝাড়িয়ে দেওয়ার পর দাদুর কাছে একটি হারিকেন ছিল, সেটা সে জ্বালিয়ে সেই রাতের বেলা রাস্তা দিয়ে তাদের বাড়িতে গিয়ে আমার সেই প্রতিবেশী কাকাকে তার মায়ের কাছে দিয়ে তার মাকে বলল যে আপনার ছেলে অনেক ভয় পেয়েছে, কিন্তু কিভাবে ভয় পেয়েছে, কি দেখেছে সেটা সে বলে নাই। বললো যে অনেক ভয় পেয়েছে, ওকে একটু গা ঝাড়িয়ে দেন আর ওর গা মুছে দেন, দিয়ে ওকে আপনার কাছে রাখেন। তো সেই রাত্রে আমার দাদু আর পরবর্তীতে ওই গরুর গাড়ির নিচে থাকে নাই, সে আমাদের বাড়িতে এসে তার নিজের রুমে ঘুমিয়েছে। পরের দিন আমার দাদু আমাদের মসজিদের ইমাম সাহেবের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করে। তখন ইমাম সাহেব বলে, হতে পারে যে আপনাদের ওই তাল গাছে জিনের বসবাস আছে, যার কারণে ওই সময়ে জিনগুলা অন্য স্থান থেকে ওই তাল গাছে ফিরছিল
তখন ওই ছেলেটা ওই অবস্থায় ওদেরকে দেখতে পায়। তো রাসেল ভাইয়া, এই ছিল আমার ঘটনাটি যদি ভালো লাগে তবে অবশ্যই ভূত.com-এর সকল লিসেনারদের সাথে শেয়ার করবেন। আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। দোয়া করি ভূত.com-এর এই শোটি যেন রাসেল ভাইয়ের হাত ধরে আরও অনেক বড় হয় এবং দীর্ঘদিন আমাদের মাঝে থাকুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। এই ছিল আমাদের আজকের এপিসোড। আশা করছি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী এপিসোড ঈদের আরও কাছাকাছি আপনাদের ঘটনার অপেক্ষায় থাকলাম। এবারের এপিসোডে ম্যাক্সিমাম ঘটনাগুলোই কিন্তু হচ্ছে কি বলবো, যে এমন কিছু রিলেটেড যে মাছ ধরা, এবং প্রত্যেকটা ঘটনার শেষের দিকেই পরিণতিটা খুব ভয়াবহ। আমরা এরকম পরিণতি চাই না। সবাই দোয়া করবেন যে ঘটনা আসুক কিন্তু কেউ যেন এইরকম বিপদে না পড়ে। যাই হোক, আপনাদের কেমন লেগেছে ফেসবুকে লিখুন, আমাদের জানিয়ে দিন, খুব খুশি হব। আজকের সময় শেষ, কিন্তু ফিরে আসবো আগামী শুক্রবারে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।